একনেক সভায় ৬,৫০০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন। আরও ২ বছর বাড়ল ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্পের মেয়াদ। ব্যয় বাড়বে দ্বিগুণ। দেশে দারিদ্র্য কমলেও কমেনি আয় বৈষম্য। ভিএনআর রিপোর্টের তথ্য, বেড়েই চলেছে মধ্যবিত্তের জীবিকা নির্বাহের খরচ। খুলনা কৃষি ব্যাংকে লুটের মামলা হয়েছে, অপরাধীদের ধরতে চলছে অভিযান। পুলিশ হেফাজতে ৩ জন নিরাপত্তা কর্মী। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দর্শক, একনেক সভা শেষে এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেই ব্রিফিংটিতে চলে যাব। একে তো এগুলো সব যারা জীর্ণ হয়ে গেছে এবং এগুলো সব ছিল অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট এবং একটু উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য। এখন এই মূল্যবান জায়গা যখন, এখানে অনেকগুলো এসব ভবন আর টিকবে না, এইসব জায়গাতে, ভবনগুলোর জায়গাতে আরও উঁচু বহুতল ভবন নির্মাণ করা হবে এবং এর মধ্যে যাতে ছোট আকারের অ্যাপার্টমেন্টের প্রাধান্য থাকে এবং সরকারি কর্মচারী যারা আছেন তাদের এই পিয়ন বা ড্রাইভার, এনারা প্রায়ই এনাদের তো সবচেয়ে বেশি দরকার বাসস্থানের, কিন্তু এনারাই বঞ্চিত থাকেন। উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু সবাই বরাদ্দ পেয়ে যান। তো এই জন্য এটাকে আমাদের মনে হয়েছে যুক্তিসঙ্গত। এটা একটা বড় প্রকল্প, সময় সাপেক্ষ হবে, কিন্তু যেহেতু এখনকার কিছু কিছু ভবন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বাসযোগ্য থাকছে না, এই জন্য আমরা মনে করেছি এটা যুক্তিসঙ্গত। আর একটা কথা হয়েছিল যে এটা তো খুবই কনজেস্টেড জায়গা, এখানে অনেক যানবাহন চলাচল করে, এতগুলো নিউ মার্কেট, এতগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে, কাজেই আরও যানবাহনের জট পাকাবে কিনা। কিন্তু তার উত্তর হলো যে যারা এখানে, যাদের জন্য বাড়তি আবাসন সুবিধা দেওয়া হবে, তারা তো সাধারণ কর্মচারী, তাদের তো গাড়ি নেই, তারা রিক্সাও না, তারা সাইকেলেই অধিকাংশ চালান, কাজেই সেটা খুব বড় সমস্যা হবে না। একটা বড় প্রকল্প নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছিল, এটা হলো ঢাকা ওয়াসার একটা বড় প্রকল্প। এটা বোধহয় 2013 সাল থেকে শুরু হয়েছে। এটা হলো ঢাকার ভূগর্ভস্থ পানি তো আস্তে আস্তে নেমে যাচ্ছে, কাজেই আমাদেরকে যে করেই হোক ভূপৃষ্ঠের পানি যেটাকে পরিশোধন করে ব্যবহার করতে হবে, কিন্তু ঢাকার আশেপাশে তো পরিশোধন করার শোধনযোগ্য পানি নাই কোনো নদীতে। দর্শক, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা বলছিলেন, আমরা ছিলাম সেখানে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আরও 2 বছর সময় বাড়ল ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্প। ৫,২৪৮ কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১০,৯৭৩ কোটি টাকা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্পের মেয়াদ এবং খরচ বাড়ানো হয়েছে। পানি সংকট নিরসনের জন্য ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ঢাকা পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প। ওয়াসার এই প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্ধবপুরে ৫০০ মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে ২৪ ঘন্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরের আগেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এতে ব্যয় ধরা হয় ৫,২৪৮ কোটি টাকা, কিন্তু এখনো পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। পরিকল্পনা কমিশন জানিয়েছে ৬,৫০০ কোটি টাকার মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ গেল জুলাই মাসে এডিবি বাস্তবায়নের হার ১%-এরও চেয়ে
বেশি কম ধরা হয়েছে, এটি ভালো লক্ষণ নয়। অর্থনীতিতে উল্লেখযোগ্য অর্জন দেখিয়েছে সরকার, তবে বেকারত্ব, শহর এবং গ্রামীণ বৈষম্য, বহুমাত্রিক দারিদ্র্য এবং জলবায়ু ঝুঁকি এখনো পর্যন্ত চিন্তার কারণ। ইকোনমিক আউটলুক আগস্ট সংখ্যায় তুলে ধরা হয়েছে এসব তথ্য। সকালে সাধারণ অর্থনীতি বিভাগ থেকে প্রকাশিত এই আপডেটে বলা হয়েছে, সংস্কার চলমান রয়েছে, পরিবর্তিত সরকার এগুলো এগিয়ে নিয়ে যাবে। টানা 7 মাস কমতির দিকে ছিল মূল্যস্ফীতি, তবে জুলাইতে এই হার কিছুটা বেড়েছে। সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে, এক্ষেত্রে চালের দাম উদ্বেগ তৈরি করেছে। বন্যা এবং বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, আরও কয়েক মাস এমন বৃদ্ধির শঙ্কা রয়েছে। এক্ষেত্রে চাল আমদানি এবং OMS কার্যক্রম বৃদ্ধি করা হবে। বলা হয়েছে, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক রফতানি এবং রেমিটেন্সের উপর নির্ভরশীল হয়ে রয়েছে। LDC উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বহুমুখিতা দরকার। দারিদ্র্য কমেছে, কিন্তু পিছিয়ে পড়া থামেনি। শহর আর গ্রামের আয়ের মাঝে এখনো পর্যন্ত বিশাল ফারাক রয়েছে। গত 1.5 দশকে উন্নয়নের নামে অবকাঠামো তৈরি হলেও সবাইকে নিয়ে একসাথে এগোনো যায়নি, এমন পর্যবেক্ষণ মিলেছে SDG নিয়ে ভলান্টারি ন্যাশনাল রিভিউ VNR রিপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতিসংঘের হাই লেভেল পলিটিক্যাল ফোরামে এই প্রতিবেদন প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল। জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নে বাকি আর মাত্র 5 বছর। এর আগে লক্ষ্য অর্জনের অগ্রগতি কি, কোথায় পিছিয়ে বাংলাদেশ, সামনেই বা কি পরিকল্পনা, সব নিয়েই ভলান্টারি ন্যাশনাল রিভিউ বা VNR রিপোর্ট জাতিসংঘে জমা দিয়েছে বাংলাদেশ। সংস্থাটির হাই লেভেল পলিটিক্যাল ফোরামে স্বেচ্ছায় এই মূল্যায়ন প্রতিবেদন দিতে পারে যে কোনো দেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পরেই প্রথম VNR রিপোর্ট জমা দিল অন্তর্বর্তী সরকার, যেখানে দেশের 20,000-এর বেশি মানুষের পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। রিপোর্টে জাতিসংঘকে বাংলাদেশ জানিয়েছে, দেশে দারিদ্র্যের হার 24.5 ভাগ থেকে 18.7 ভাগে নেমে এসেছে, যদিও শহরের চেয়ে গ্রামে গরিব মানুষের সংখ্যা এখনো বেশি। দারিদ্র্য নিরসনে বিদেশি ঋণের পরিমাণও কমেছে প্রায় 8 ভাগ। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ কেন্দ্রিক দারিদ্র্য বিমোচনে এখনো যথেষ্ট সক্ষমতা অর্জিত হয়নি। 2022 সালে তথ্যের ভিত্তিতে করা এই VNR রিপোর্ট বলছে, বৈষম্য বেড়েছে লিঙ্গ ও ভৌগোলিক অবস্থানের হিসাবে। মূল্যস্ফীতি যদিও বা কমছে, কিন্তু খুব ধীরগতিতে কমছে। এখনো যে অবস্থায় আছে সেটা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। রাজস্ব আহরণের টার্গেট সেটা যদি পুরোপুরিও না হয়, কিন্তু কাছাকাছি যাওয়াটা দরকার। না হলে কিন্তু অনেক ধরনের সমস্যা, বাজেট বাস্তবায়নের সমস্যা হবে, বিনিয়োগের সমস্যা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যবিত্তের জীবিকার খরচ বেড়েই চলেছে। স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় বাড়ায় চাপ তৈরি হচ্ছে সবচেয়ে বেশি। বাণিজ্য ন্যায্যতা না থাকায় LDC গ্র্যাজুয়েশনের পর অর্থনীতি ঝুঁকিতে পড়বে বলেও আশঙ্কা করা হয়। রিপোর্টে এবারই প্রথম কর্পোরেট ও SME খাতে সামাজিক ব্যবসার সুফল সামনে আনা হয়েছে। গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টার 3-0 রূপরেখা। পরিকল্পনা ছুটির ভিতরে আমরা আছি, প্ল্যান হলিডে। তো সেই সময়কালের জন্য একটা অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পরিকল্পনা আমাদের আসলে দরকার। রিপোর্টের একটা বড় দুর্বলতা হলো যে সরকারি তথ্যের বাইরে তারা অন্যান্য অ্যানালাইসিসকে ব্যবহার করেন নাই। এমনকি টাস্ক ফোর্স বা হোয়াইট পেপারের মতন যেই কাজগুলো হয়েছে এবং সেখানে যে অ্যানালাইসিসগুলো আছে, সেই বিষয়গুলোকেও এখানে ইনক্লুড করেনি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, বছরে অন্তত একবার SDG বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে, যা তদারকি করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খুলনা কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় মামলা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে। শনিবার রাতে ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতদের আসামি করে এই মামলাটি করেছেন। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। সেই সাথে লুট হওয়া 16 লাখ টাকা উদ্ধারেও কাজ করছেন তারা। শুক্রবার ভোর রাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা, এরপর ভল্ট ভেঙে টাকা লুটে নেয়। এই ঘটনায় ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রাহক সেবায় যাতে কোনো বিঘ্নিত না হয়, এই জন্য আমি আজকে রবিবার সকালে 10টার আগে ব্যাংকে চলে এসেছি এবং যথারীতি গ্রাহক লেনদেন শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে গ্রাহকের কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমি মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, এই ঘটনার উপরে আমি একটা প্রতিবেদন আজকে দিব। আর আমার GM অফিসে যে ভিজিলেন্স টিম আছে 3 সদস্যের, একজন DGM প্রধান, 3 সদস্যের ভিজিলেন্স টিম, তারাও এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিবেন।
ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির প্রস্তুতি নিচ্ছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী মিলছে না আমদানির অনুমতিপত্র আইপি। গেল বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের আবেদন ফেরত পাঠিয়ে ৩০ টনের আইপির বরাদ্দ চেয়ে পুনরায় পত্র পাঠাতে বলা হয়েছে। একজন আমদানিকারককে মাত্র ৩০ টনের আইপি বরাদ্দ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বলেছেন এতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি সম্ভব হবে না, বাজারের সংকট থেকেই যাবে। আমদানিকারকরা মনে করেন যে চাহিদা মাফিক আইপি দেয়া হলে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হবে, এতে দামও অনেকটাই কমে আসবে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা সম্ভব হবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। এদিকে সোনা মসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ইতিমধ্যে। কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে সবই পর্যাপ্ত, কিন্তু দামে কাটছে না অস্বস্তি। অভিযোগ, যে যেভাবে পারছে টাকা হাতিয়ে নিচ্ছে সেখান থেকে, কিন্তু পণ্যের মূল্য চুকাতে মধ্যবিত্তদের উঠছে না বিশ্বাস। বিক্রেতাদের একই সাফাই, উৎপাদন খরচ বাড়তি, দাম বৃদ্ধির পেছনে রয়েছে সিন্ডিকেটের হাতও। পর্যাপ্ত সরবরাহ, কিন্তু সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লার বাজারগুলোয়। চাল, ডাল, তেলের দরে কাটছে না অস্থিরতা। ১০০ থেকে ১৫০ টাকার নিচে মিলছে না সবজিও। বেড়েছে ডিমের দাম, আর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এতক্ষণ ঘোরাঘুরি করলাম, একদম সর্বনিম্ন যদি তেলাপিয়ার কথাও চিন্তা করি, সে তেলাপিয়াটাও কেনার মতো না। ২৪০ টাকা থেকে ৩০০ টাকা অবধি অনেক দাম। আপনার টমেটোর কেজি আপনার ২০০ টাকা করে কেজি। তারপর কাঁচামরিচ নিলাম ১০০ গ্রাম ৪০ টাকা। বাসার থেকে বের হওয়ার সময় যেমনটা বাজেট নিয়ে বের হই, তার থেকে একটু টাকা আসলে বেশি পরিমাণে লেগে যাচ্ছে। বন্যার কারণে ফারার গাছগুলা ভাঙ্গিয়া হরে রয়েছে, মাছ টান দিলে মাছ আসে না। নগরীর রাজগঞ্জ, রানীর বাজার, চকবাজার, বাদশামিয়া সহ সবগুলো বাজারেই নিত্যপণ্যের দামে বিস্তর ফারাক। পেঁয়াজ ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, রসুন ১২০ থেকে ১৪০, আদা কেজি প্রতি ১২০ থেকে ১৮০ টাকা। গরম মশলায় হাত দিলেই লাগছে ছেঁকা। এমন মূল্য বৃদ্ধিতে দিশেহারা ক্রেতা। আমরা তো গরিব লোক, আমরা কিছু কিনে খাইতে পারি না, অতিরিক্ত দাম বেশি। আজকাল কিনে 10 টাকা, কালকে হয়ে যায় 20 টাকা, তো আমরা 20 টাকা পাবো কই? গরম মশলা সবচেয়ে বেশি দাম বাড়ছে এলাচে আছে ৫,৮০০। আদা অন্যান্য মাল যেভাবে বাড়তেছে এভাবে আমরাও তো কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। স্বস্তি নেই চালের বাজারেও। কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১২ টাকা। পাইকারি ব্যবসায়ীদের অজুহাত, ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দরও। ধানের দাম বৃদ্ধির কারণে কিছুটা চালের দাম বেড়েছে। বর্তমানে চালের বাজার নিম্নমুখী। ২৮ চাল বিক্রি হইতেছে নিচে ২৭৫০, উপরে ২৮৫০। মিনিকেট ব্যাস হইতেছে উপরে ৪০০০, নিচে আপনার ৩৮০০ টাকা। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কাটাতে মনিটরিংয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ক্রেতাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা, ফলে শ্রমবাজারে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মীর চাহিদা। কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগাতে শ্রমশক্তি রফতানি করেছে ভারত, পাকিস্তান, নেপাল সহ কয়েকটি দেশ। তবে তুলনামূলকভাবে পিছিয়ে বাংলাদেশ। আগামী ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী জাপানের প্রেরণের আশা করছেন সরকার। জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। প্রযুক্তি ও শিল্প খাতে বেশ খ্যাতি রয়েছে দেশটির। তবে বছরের পর বছর ধরে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা, যার ফলে শ্রমবাজারে তৈরি হচ্ছে চরম ঘাটতি। এই শ্রমঘাটতি পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে জাপান। মিলছে মোট ১৬টি খাতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ। তবে ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের কয়েকটি দেশের তুলনায় জাপানে কর্মী নিয়োগে পিছিয়ে বাংলাদেশ। গেল ৩ বছরে অবশ্য জাপানে বাংলাদেশি কর্মীর সংখ্যা ১৮,০০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০,০০০-এ। এখানে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসে, এটি একটি খুব বড় সেক্টর আমি মনে করি। বাংলাদেশ থেকে যদি কেউ N5 বা N4 পাস করে জাপানে নতুন করে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে, তাহলে তার জন্য অনেক বেশি বেনিফিট হবে সে। তো জাপান একটা চরম সম্ভাবনাময় দেশ। আপনি অন্যান্য দেশের তুলনায় এখানে খুব তাড়াতাড়ি আপনার সিটিজেনশিপ পাওয়া যায়। এখানে পিআর পেতে একটু সময় লাগে, 10 বছরের মতো লাগে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য পিআর নেওয়া বাধ্যতামূলক না। 16টা সেক্টর আছে। এই 16টা সেক্টরের মধ্যে 6টা সেক্টর বাংলাদেশে চালু আছে, যে পরীক্ষা শুরু হয়েছে রিসেন্টলি। আগে ছিল 3টা, এখন 6টা ডিপার্টমেন্টে পরীক্ষা শুরু হচ্ছে।
কর্মীদের পাশাপাশি জাপানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও। বর্তমানে অন্তত 15,000 বাংলাদেশি লেখাপড়া করছে দেশটিতে। আমি প্রধান উপদেষ্টার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তার 1 লক্ষর সাথে আরো 50,000 স্টুডেন্ট জাপানে 5 বছরে নিয়ে আসবো। তো 5 বছরে 50,000 স্টুডেন্ট জাপানে আনা খুবই সহজ এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের তরুণরা যদি সঠিক গাইডলাইন পায়, মানসম্মত প্রশিক্ষণ এবং ভাষার দক্ষতা অর্জন করে, তবে তারা শুধু নিজের ভবিষ্যৎ নয়, সাথে সাথে দেশের অর্থনীতিতেও বড় একটি ভূমিকা রাখতে পারে। গেল মে মাসে জাপান সফরে গিয়ে আগামী 5 বছরে দেশটিতে কমপক্ষে 1 লাখ কর্মী পাঠানোর আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।